দর্শক আমরা বিরতিতে যাব, তবে তার আগে আমরা দেখে নেব টেলিভিশনগুলোর শিরোনাম। আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধন করেছেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন নয়, নরসিংদীতে বেগম জিয়ার ঘোষণা। বিএনপি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী, তারা আলোচনা চায় না, মানুষকে অশান্তিতে রাখতে দেশে গন্ডগোল পাকাতে চায়, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ ভাঙা না ভাঙা সরকারের এখতিয়ার, তবে বর্তমান সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন করা কঠিন, বললেন নির্বাচন কমিশনার আবু হাফিজ। $2.10 কোটি দরে 3G মোবাইল প্রযুক্তির 10 মেগাহার্টজ তরঙ্গ কিনেছে গ্রামীণফোন, 5 মেগাহার্টজ করে কিনেছে রবি, এয়ারটেল ও বাংলালিংক। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে হরতাল সহ লাগাতার আন্দোলন, নরসিংদী জনসভায় খালেদা জিয়ার হুঁশিয়ারি। যারা বলছেন সংবিধান তড়িঘড়ি করে সংশোধন করা হয়েছে তারা জ্ঞানপাপী, তৃণমূল নেতাদের সাথে মত বিনিময় প্রধানমন্ত্রী। সংসদ বহাল রেখে নির্বাচন করা কঠিন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থার সিদ্ধান্ত সরকারের, বললেন কমিশনার হাফিজ। রাজনৈতিক অস্থিরতা দূর করতে সংলাপের তাগিদ ইউরোপীয় ইউনিয়নের। এখন নির্বাচন কমিশনের একজন পদস্থ দর্শক আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত প্রাণফুটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিরতির পরে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করব, সেটি হচ্ছে নির্বাচন কমিশনার আবু হাফিজের বক্তব্য। আমরা বক্তব্যটি শুনি। যদি সংসদ এগে নির্বাচন করতে হয় তাহলে নির্বাচন কমিশনের জন্য কিছু অবশ্যই কিছু টাফ হবে, কিছু দুরূহ হবে, আর সংসদ ভেঙে নির্বাচন করলে সহজ হবে। খুব ছোট বক্তব্য। এই বক্তব্যগুলি কিন্তু খুব নতুন আসছে তা না। আমি একটা কথা বলি, আমার যদ্দূর মনে পড়ে সরকারের যে মহাজোট, এই মহাজোটের শরিকরা অনেকেই কিন্তু এটা নিয়ে বহু আগে থেকেই বলছেন, সংসদের ভেতরেও বলছেন। মানে বিশেষ করে মেনন ভাই তো একদম মানে কঠিন বক্তা, আপনারা মেনন ভাইয়ের ইন্টারভিউ করেন, উনি বরাবরই বলেছেন যে এটা কিছুতেই বহাল রাখা যাবে না, সংবিধান এখানে সংশোধন করতে হবে, পার্লামেন্টে একাধিকবার তিনি বলেছেন। তো মহাজোটের ভেতরেই এই বিষয়গুলি নিয়ে অনেক সংশয় রয়ে গেছে। আমরা যে মাঝে মাঝে বলি যে বিএনপির সাথে আলোচনা হয় না, আমি তো দেখি যে মহাজোটের ভিতরেই আলোচনা হয় না। তো এই জন্যই আমাদের শেষ পর্যন্ত গিয়ে আমার মনে হয় যে আসলে আলোচনা আর হবে টবে না, সবাই কোনো দুতিয়ালির অপেক্ষায় আছে, মানে 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 আল্লাহর জন্য অপেক্ষা আর কি, ওয়েটিং ফর গড। সেই গড এসে আমাদের সমাধান করবে, অথবা বাইরের কোনো দূত এসে করবে, ওই একই অর্থ দাঁড়ানো। আমার তো মনে হয় আন্দোলনের চাপে হোক আর আলোচনার চাপে হোক এবং পরিস্থিতির কারণে হোক, এই সরকার তত্ত্বাবধায়ক সরকার প্রদানে বাধ্য হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে দেশে একটি নির্বাচন হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমার বিশ্বাসের যে প্রধান ভিত্তি সেটা হচ্ছে জনগণ। জনগণের মধ্যে অধিকাংশ জনগণ, 90%-এরও বেশি মানুষ এখন কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন চায় এবং এই নির্বাচন আদায় করার জন্য যে কোনো ধরনের আন্দোলনে যেতে তারা মানসিকভাবে প্রস্তুত। ফলে জনগণের ইচ্ছার পূরণ সব সময় হয়েছে এবং আমি মনে করি এখানে জনগণ জয়যুক্ত হবে, কারণ জনগণের ভোটাধিকার প্রয়োগই হচ্ছে এখন প্রধান কথা এবং সেই প্রয়োগের জন্য সে একটি নির্দলীয় সরকার চাইবে, তার ইচ্ছা মতো ভোট সে দিতে চাইবে। এখানে কারচুপির নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। নাইম ভাই একটা কথা বলছিলেন, সেটার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? সেটি হলো যে বর্তমান সংবিধানের আওতায়, অর্থাৎ ওই মৌলিক আর পরিবর্তনের দিকে না যেয়ে বর্তমান সংবিধান যেটা আছে তার আওতায় কোনো সমাধান সম্ভব কিনা, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তী সরকার। কারণ আপনারা বলছেন কিন্তু তত্ত্বাবধায়ক, এটা আপনাদের দলের পক্ষ থেকে বহুবার কিন্তু বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক এটা টার্মস হিসেবে ব্যবহার করা, যে নামেই হোক না কেন সেটা বলা হয়, এটা কথার কথা। মূল কথাটা হচ্ছে আমি সংবিধান সম্পর্কে
সংবিধানের বিশেষজ্ঞ তো নইই, বরং সংবিধান সম্পর্কে আমার জ্ঞানও কম। কিন্তু যেইটুকু আমি সংবিধান পড়েছি, দেখেছি, তাতে আপনি দেখছেন যে এখন দেশে নির্বাচন হলেও একটা পার্লামেন্ট যেটা এখন আছে সেটা থাকছে, প্রধানমন্ত্রীও কন্টিনিউ করবে। এমনকি যদি আপনি 25 তারিখের পূর্বে, 25শে জানুয়ারির পূর্বে 20 তারিখে একটা ঘোষণা দেন যে অস্বাভাবিক পরিস্থিতির কারণে এই 4 দিন আগে আমি পার্লামেন্ট ভেঙে দিলাম, তাহলে আরও 3 মাস সময় পাবে নির্বাচন করার জন্য। তো এই ধরনের একটা ব্যবস্থা যেই সংবিধানে করে রেখেছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেখানে আসলেই কোনো বিশ্বাসযোগ্যতা তো এই সরকারের প্রতি জনগণের নোমান নাই। ভাই, এই সুবিধাটা কাজে লাগানো যায় না? এখানে এই সুবিধা কাজে লাগবে একমাত্র সরকারের, একমাত্র আওয়ামী লীগের। না, কেন? এই সুবিধা মানে যদি একটু সময় পান জনগণের- আপনারা, এই সুবিধা- আলোচনার জন্য গেলেন ওই দেখি সময়। নাঈম ভাইয়ের যুক্তিটা না, কি? আমার যুক্তিটা হচ্ছে যে মানে আমরা তো আসলে এই সমাধানের জন্য চেষ্টাই শুরু করলাম দেরিতে। এখন এটা করতে করতে যেটা বললেন নোমান ভাই, এটা কিন্তু আসলেই একটা ফ্যাক্টরা আছে যে যদি ওই নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার ওই 25 দিন আগে গিয়ে বলেন যে সংসদ ভেঙে দেওয়া হলো, এই ঘোষণার সঙ্গে সঙ্গে নতুন 3 মাস হাতে সময় আসবে। তো আমরা যদি এই ভেঙে দেওয়ার আগের সময়টা চর্চাটা এখন বাড়াই, আপনারা যদি আপনাদের প্রেসার এবং আমি বলবো যে ওই সেই পর্দার অন্তরালের যোগাযোগ, দুতিয়ালি, এই সমস্ত এফার্ট গুলো যদি দেন, তাতে 3 মাস যদি নির্বাচনটা পিছায়ও, সংবিধানের ভেতরেই কিন্তু একটা সমাধান। তাতে দুইটা সুবিধা, এক, সংসদটা তখন আর থাকবে না, আর নিরপেক্ষ সরকারও আপনারা একটা আলোচনা করে বের করে নিলেন। নোমান ভাই, তাতে অসুবিধাটা কি? পঞ্চম সংশোধনী এবং বর্তমান যে পরিবর্তন সংবিধানে করা হয়েছে, এর বাইরে, এটা মৌলিক পরিবর্তন, এর বাইরে সংবিধান সংশোধন ছাড়া অন্য কোনোভাবে এর মীমাংসা সম্ভব না, অন্য কোনো ফয়সালা এর মাধ্যমে হবে না। এখানে একমাত্র ফয়সালা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার অথবা আপনি নির্দলীয় সরকার বলেন, একটা থার্ড একটা পার্টি যারা বিএনপি, আওয়ামী লীগ বা রাজনীতির সাথে সম্পৃক্ত না, তাদের মাধ্যমে একটি নির্বাচন, এর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। এবং এই বিকল্প যতই নঈম ভাই আলোচনায় নিয়ে আসেন, আমরা টক শোতে আনি, সে টক শোর একটা এজেন্ডা বৃদ্ধি হতে পারে, কিন্তু নির্বাচনটা হবে না। নির্বাচন নোমান ভাই, একটা প্রবলেম আছে কিন্তু। এখন আপনারা যদি সমাধানের জন্য তো আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউটা একটু দেখতে হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা যদি হুবহু আপনারা আনেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই সরকারি দলকে জয়ী করে। আবার প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ যেটা বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দলীয় সরকারের অধীনে নির্বাচন, সেই ক্ষেত্রে বিরোধী দলের আবার কোনো চান্স নেই। দুইটাই এক্সট্রিম সিচুয়েশন। এই দুইটার মাঝামাঝি একটা আপনারা সৃজনশীল ভাবে বের করবেন না? নঈম ভাই, আপনি এখানে এক্সট্রিম পয়েন্ট কোথায় দেখলেন? এক্সট্রিম তো দুইটাই তো এক্সট্রিম। একটা দিয়ে বিরোধী দল জীবনও জয়ী হবে না, সরকারি দল কোনোদিন জয়ী হবে না। সরকারি দল তার সংবিধান পরিবর্তন করে, ধারা পরিবর্তন করে একটা অবস্থানে আছে, সেই অবস্থানের পরিবর্তন ছাড়া নতুন কোনো অবস্থান সৃষ্টি সম্ভব না। সেজন্য তার অবস্থান পরিবর্তন করবে। নোমান ভাই, আমি এবং কিন্তু অবস্থান উভয় পক্ষকেই অবস্থান একটু পরিবর্তন না, করতে বলছি। এখানে বিরোধী দলের অন্য কোনো অবস্থান নেই। বিরোধী দল চায় কি, যে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে এটা নির্বাচন, এর বেশি আমাদের কোনো ভাই, এটার জন্য তো রাজনৈতিক একটা সদিচ্ছার দরকার। ধরেন একেবারে হুবহু যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হুবহু কথা আমরা বলি না, আগের তত্ত্বাবধায়ক যে দাবিটা সেইটাই যদি ইমপ্লিমেন্ট করে, সেটাও কিন্তু সমাধান হবে না। কারণ সেই অনুযায়ী কিন্তু সর্বশেষ যে বিচারপতি, প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, সেটা কিন্তু মানা হবে না। তখন ওই অপশন খুঁজতে খুঁজতে রাষ্ট্রপতিকে আবার সে আলোচনা আসতে পারে। আপনি এই তো একটা পয়েন্ট আপনি আনলেন, যেমন প্রধান বিচারপতির বিষয়টা, প্রধান বিচারপতির বিষয় সেটা তারা আনবে, এবং এখন এটা তো আছেই, কিন্তু সেটা তো মানা কি সেটা নাই এখন। যদি আগেরটা হুবহু আনা হয়, আমি বলছি রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, তাহলে তত্ত্বাবধায়কেও আগেরটা হুবহু তার আনার বিষয়টা হচ্ছে যে আপনি
নীতিগতভাবে সিদ্ধান্ত নিলেন। সে নীতিগত সিদ্ধান্ত যখন নেবেন যে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে আপনি নির্বাচন করবেন, তাহলে সেই নিরপেক্ষ সরকার কিরকম হতে পারে সেটা আলোচনা নোমান হবে। ভাই, আপনারা এত এবং অনড় প্রধানমন্ত্রী কেন? প্রধানমন্ত্রী এত যে অনড় বক্তব্য কেন? বলেছেন একটু আগে, যে প্রধান আলোচনা ওই যে মুলতবি প্রস্তাব দিয়েছিল আহ্বান করা হয়েছে, আমরা আলোচনা যাই নাই, কথা সঠিক না। আমাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং আমাদের বিভিন্ন মন্ত্রীরা বারবার বলেছেন যে সরকার এজেন্ডা দিয়ে না, সরকারের সদিচ্ছাও ছিল না, এটাও সত্য। আহ্বান করুন, জি। আমরা যে কোনো আলোচনায় যেতে চাই। আজকেও আমি বলতে চাই যে সরকার তার আলোচনায় আসুক, সে আলোচনায় আমরা সদিচ্ছা অংশগ্রহণ না থাকলে করব। আসলে সমাধান এবং সম্ভব না, কোনো সুনির্দিষ্ট ব্যবস্থাতেই। এজেন্ডার ভিত্তিতে করতে হবে। আর আলোচনা আজকে যেমন আপনি আলোচনা করছেন, আপনি যে বিষয়টা উত্থাপন করছেন সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করছি, এর বাইরে আলোচনা করছি না। একটা এখন পণ্য। সরকারও আপনার সেই নির্ধারিত বিষয় নিয়ে তিনি ওপেন করবে, আমরা সেখানে আলোচনা করব। দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম আসসালাম। শাহরুল কবির। আমার জি। প্রশ্নটা হলো, আমরা ইতিমধ্যে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। আজকে নির্বাচন কমিশনার বললেন যে আপনার পার্লামেন্ট রেখে নির্বাচন করা কঠিন। সম্ভব না, লেভেল প্লেইং ফিল্ড হবে না। আবার সরকারে বলতেছেন যে তারা এইভাবে নির্বাচন করবেন। কিন্তু দাবি যে নিরপেক্ষ নির্বাচনের দাবি তো শুধু বিরোধী দলের না, 90% জনগণের দাবি। তো বিরোধী দলকে চাপাচ্ছে কেন? শুধু বিরোধী দলের দাবি করতেছে নিরপেক্ষ নির্বাচন। ইসলাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ওই একই আসলে এটা তো সরকারের দায়িত্ব, নির্বাচনটা করা সরকারের দায়িত্ব। এবং সেখানে সরকার পরাজিত হওয়ার ভয়ে তারা সংবিধানকে তারা পরিবর্তন করেছে। এবং আমরা মনে করি যে সবার জন্য সমান ফিল্ড তৈরি রাখতে হবে এবং সেখানে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন আসবে। আমরা একটু অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনের একটি খবর। সেটি হলো যে আমাদের খুব একেবারে নিকটে না, তবে তারপরও নিকট, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পূর্ণ 5 বছর মেয়াদ শেষ করে আজকে বিদায় নিয়েছেন। এবং এটা পাকিস্তানের ইতিহাসে বলা হচ্ছে রেকর্ড, প্রথম। তো আমরা তো অনেক সময় বলি যে পাকিস্তান থেকে আমরা একটা উন্নত অবস্থায় এসেছি, অনেক দিন আমাদের এখানে গণতন্ত্রের চর্চা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু পাকিস্তানের আমরা সাম্প্রতিক যদি রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখি, ক্ষমতা পরিবর্তন দেখি, একেবারে অনেক একটা মডেল বলা যায়। আপনি যদি একটু বিশ্লেষণ করেন। আমি এটা পাকিস্তানি মডেল বলবো না, তবে আমি এটা বলবো যে পাকিস্তান এত শান্তিপূর্ণভাবে বিগত বেশ পরিবর্তন কিছুদিন আমরা দেখি ধরে নাই আগে। তাদের যে রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন হচ্ছে এবং তারাও এটি গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য তাদের সদিচ্ছা আমরা লক্ষ্য করছি। এটা আসলে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে আমি মনে আমরা কি করি। তাদের কাছ থেকে শিক্ষা নেব? আমি খুবই দুঃখজনক সত্য হলো যে আমরা কিন্তু অনেক দিন যাবতই গর্ব করছিলাম যে জি। বিভিন্ন সেক্টরে, সোশ্যাল সেক্টরে, নারী শিক্ষার কথা বলেন, শিশু মৃত্যু হার রোধ করা, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পরপরই আমরা একটা গণতান্ত্রিক গণতন্ত্র, এরকম ওই সোশ্যাল সেক্টরগুলিতে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যেই লিডিং। তার মধ্যে বারোটা গণতন্ত্রে sector, জি, ভারতের পরেই বাংলাদেশের অবস্থান ছিল। এখন অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে পাকিস্তানের বিরোধী দলগুলো একজন কিন্তু আরেকজনের বিরুদ্ধে তুমুল বাগ বিতণ্ডা যুদ্ধংদেহী। আপনি তো জানেন যে জারদারির বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগও আছে, আবার বেনজির ভুট্টোর হত্যার অভিযোগ আছে পারভেজ মোশাররফের বিরুদ্ধে। তারপরেও কিন্তু তারা একসাথে রাজনীতি করছেন, সহনশীলতা দেখাচ্ছেন। আমার মনে এটা আমাদের জন্য তো অত্যন্ত দুঃখজনক হবে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার নকল করে তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনও করেছেন এবং শান্তিপূর্ণভাবে প্রথমবারের মতো তারা ক্ষমতা এবং হস্তান্তর খুব করেছে। কি বলে বেদনাদায়ক ভাবে বা লজ্জাস্কর ভাবে আসিফ আলী জারদারিকে কিন্তু ক্ষমতা থেকে যেতে হয়নি। রীতিমতো আজকে যে তার বিদায়, এটা দেখলাম যে গার্ড অফ অনার, এটা আসলে চিন্তাই করা যায় না পাকিস্তানের মতন দেশে। যেহেতু একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, একটা গণতান্ত্রিক একটা চিন্তায় তারা এখন অনেকটা এগিয়ে গেছে, আমাদেরকে অনুসরণ করে রেজাল্ট হচ্ছে যে জারদারির এই সম্মান। আমরাও মনে করি কিন্তু পিপিপি বা মুসলিম লীগ, যে দুটি প্রধান দলের, তাদের যে
গণতন্ত্রের চর্চা, তাদের যে ইতিহাস, সেখান থেকে তো আমাদের মনে করেন এই যে প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি বা আওয়ামী লীগের অনেক বেশি তাদের অনেক ভালো অভিজ্ঞতা, ছিল, হ্যাঁ। অনেক বেশি অনেক তাদের বেশি অর্জন। আমাদের কিন্তু কোথায়? ট্রেডিশন। আমরা বলি যে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা চট্টগ্রামকে একদিনের জন্য হলেও স্বাধীন করেছি এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি।